ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা রাসায়নিক তাপগতিবিদ্যা অধ্যায়ের পরবর্তী বিষয়গুলো আলোচনা করব। এর আগের দিন আমরা বিভিন্ন প্রকার তাপগতীয় প্রক্রিয়া সম্পর্কে জেনেছিলাম, যে সমষ্ণ প্রক্রিয়া কী বা রুদ্ধতাপীয় প্রক্রিয়া কী বা পরাবর্ত প্রক্রিয়া কী সেগুলো সম্পর্কে জেনেছিলাম। তারপর আন্তঃশক্তি কাকে বলে বা রাসায়নিক বিক্রিয়ায় আন্তঃশক্তির পরিবর্তন কীভাবে নির্ণয় করা হয় সেগুলো জেনেছিলাম। আজকে আমরা প্রথমেই জানব তাপগতিবিদ্যায় তাপ ও কার্য সম্পর্কে। তো একটি বদ্ধ সিস্টেম যখন তার পরিবেশের সঙ্গে মিথস্ক্রিয়া করে, তখন সিস্টেম ও পরিবেশের মধ্যে তাপশক্তি বা কার্য বা উভয় শক্তিরই আদান প্রদান ঘটে। এর ফলে সিস্টেমের ধর্মাবলী তথা অবস্থারও পরিবর্তন ঘটে। শক্তির এই বিভিন্ন রূপগুলিকে দুটি মুখ্য শ্রেণীতে ভাগ করা হয়। একটা হলো সঞ্চিত শক্তি আর একটা হলো চলমান শক্তি। সঞ্চিত শক্তি মানে পদার্থ বা জলের মধ্যে সঞ্চিত থাকে, যেমন আন্তঃশক্তি। এই ধরনের শক্তির জড় পদার্থ ছাড়া কোনো অস্তিত্ব নেই। এই ধরনের শক্তি হলো পদার্থের ধর্ম। আর অন্যদিকে চলমান শক্তি হলো পদার্থের মধ্যে সঞ্চিত থাকে না, তাই এগুলি পদার্থের ধর্ম নয়। যেমন তাপ ও কার্য, বিভিন্ন অবস্থার সাপেক্ষে এগুলো তোমার এক পদার্থ থেকে অন্য পদার্থে সঞ্চালিত হয়। ঠিক আছে? তো তাপগতিবিদ্যায় তাপ ও কার্য বলতে আমরা কি বুঝবো? তাপ বলতে সেটাকে বলা হবে যেটা সিস্টেম ও তার পরিবেশের মধ্যে কেবল উষ্ণতার পার্থক্যের কারণেই যে শক্তি সিস্টেমের পরিসীমার মধ্যে দিয়ে সিস্টেম ও পরিবেশের মধ্যে স্থানান্তরিত হয় তাকে তাপ বলে। অর্থাৎ উষ্ণতার পার্থক্য যখন থাকবে তখন সিস্টেম ও পরিবেশের মধ্যে যে শক্তির আদান প্রদান ঘটবে তখন সেটাকে আমরা তাপ বলবো। আর কার্য কাকে বলবো? সিস্টেম ও তার পরিবেশের মধ্যে যখন অসম বল ক্রিয়া করবে তখন যে শক্তি সিস্টেমের পরিসীমার মধ্যে দিয়ে সিস্টেম ও পরিবেশের মধ্যে স্থানান্তরিত হয় তাকে কার্য বলা হয়। এবার আমরা এই তাপ ও কার্যের কতগুলি বৈশিষ্ট্য আছে সেগুলো জানব। তাপ বা কার্যের স্থানান্তর কেবল সিস্টেমের পরিসীমাতে ঘটে থাকে। অর্থাৎ যেহেতু তাপ বা কার্য সিস্টেম থেকে পরিবেশে বা পরিবেশের থেকে সিস্টেমে সেটা পরিসীমার মাধ্যমে স্থানান্তরিত হয়, তাই এই স্থানান্তর কেবল সিস্টেমের পরিসীমাতেই ঘটে থাকে। তারপরে তাপ ও কার্য হলো চলমান শক্তি। সিস্টেম বা পরিবেশের অবস্থার পরিবর্তনের সময় সিস্টেমের পরিসীমাতে এদের আবির্ভাব ঘটে এবং সিস্টেমের পরিসীমার মধ্যে দিয়ে প্রবাহিত হয়। অবস্থার পরিবর্তনের পূর্বে বা পরে তাপ বা কার্যের কোনো অস্তিত্ব নেই। সুতরাং তাপ বা কার্য সিস্টেমে সঞ্চিত থাকে না, তাই এগুলি সিস্টেমের ধর্ম নয়। অর্থাৎ সিস্টেম থেকে পরিবেশে বা পরিবেশ থেকে সিস্টেমে সেটা তোমার স্থানান্তরিত হয়, তাই তাপ বা কার্য হলো একটা চলমান শক্তি। তারপরে আমরা জানি যে তাপের প্রবাহ সবসময় উচ্চ উষ্ণতার অঞ্চল থেকে নিম্ন উষ্ণতার অঞ্চলে ঘটে থাকে। আবার কার্য সিস্টেম কর্তৃক বা সিস্টেমের উপর সম্পাদিত হতে পারে। সিস্টেম কর্তৃক কৃতকার্য পরিবেশের উপর সম্পাদিত হয় এবং সিস্টেমের উপর কৃতকার্য পরিবেশ দ্বারা সম্পাদিত হয়। আবার পরিবেশ থেকে সিস্টেমে তাপের প্রবাহ হলে সিস্টেমের আন্তঃশক্তির বৃদ্ধি ঘটে। অন্যদিকে সিস্টেম থেকে পরিবেশে তাপের প্রবাহ হলে সিস্টেমের আন্তঃশক্তি হ্রাস ঘটে। আবার সিস্টেম কর্তৃক পরিবেশের উপর কার্য সম্পাদিত হলে সিস্টেমের আন্তঃশক্তির হ্রাস ঘটে। অপরদিকে পরিবেশ কর্তৃক সিস্টেমের উপর কার্য সম্পাদিত হলে সিস্টেমের আন্তঃশক্তির বৃদ্ধি ঘটে। আর তাপকে সাধারণত কিউ অক্ষর দ্বারা প্রকাশ করা হয়। পরিবেশ থেকে সিস্টেমে তাপের প্রবাহ হলে, অর্থাৎ সিস্টেম তার পরিবেশ থেকে তাপ শোষণ করলে সিস্টেমের শক্তি বৃদ্ধি পায়, তাই ক্ষেত্রে কিউ ধনাত্মক হয়। যেমন কোনো সিস্টেম যদি তার পরিবেশ থেকে 10 ক্যালোরি তাপ শোষণ করে তবে কিউ ইকুয়াল টু +10 ক্যালোরি। কিন্তু সিস্টেম থেকে পরিবেশে তাপের প্রবাহ ঘটলে, অর্থাৎ সিস্টেম কর্তৃক পরিবেশে তাপ বর্জিত হলে সিস্টেমের শক্তি হ্রাস পায়, তাই এক্ষেত্রে কিউকে ঋণাত্মক ধরা হয়। যেমন ধরো কোনো সিস্টেম যদি তার পরিবেশে 10 ক্যালোরি তাপ বর্জন করে তবে কিউ ইকুয়াল টু -10 ক্যালোরি। ঠিক আছে? আবার কার্যকে প্রকাশ করা হয় ডাব্লিউ অক্ষর দ্বারা। ইউপ্যাক নিয়ম অনুযায়ী সিস্টেম দ্বারা কার্য সম্পাদিত হলে সিস্টেমের শক্তির হ্রাস ঘটে, তাই এক্ষেত্রে ডাব্লিউকে ঋণাত্মক ধরা হয়। অপরদিকে সিস্টেমের উপর কার্য সম্পাদিত হলে সিস্টেমের শক্তির বৃদ্ধি ঘটে, তাই এক্ষেত্রে ডাব্লিউকে ধনাত্মক ধরা হয়। যেমন কোনো সিস্টেম কর্তৃক তার পরিবেশের উপর যদি 10 কিলোজুল কার্য সম্পাদিত হয় তবে ডাব্লিউ ইকুয়াল টু -10 কিলোজুল। অন্যদিকে কোনো সিস্টেমের উপর তার পরিবেশ যদি 10 কিলোজুল কার্য সম্পাদন করে তবে ডাব্লিউ ইকুয়াল টু +10 কিলোজুল।
অর্থাৎ সিস্টেম কর্তৃক তাপ শোষিত হলে কিউ ধনাত্মক, সিস্টেম কর্তৃক তাপ বর্জিত হলে কিউ ঋণাত্মক, আবার সিস্টেম কর্তৃক কার্য সম্পাদিত হলে ডাব্লিউ ঋণাত্মক, আর সিস্টেমের ওপর কার্য সম্পাদিত হলে ডাব্লিউ ধনাত্মক হবে। ঠিক আছে। আর তাপ ও কার্য সিস্টেমের অবস্থার অপেক্ষক নয়, কারণ কি সিস্টেম যখন এক অবস্থা থেকে অন্য অবস্থায় পরিবর্তিত হয় তখন সিস্টেম ও তার পরিবেশের মধ্যে তাপের যে স্থানান্তর ঘটে এবং সিস্টেম কর্তৃক পরিবেশের উপর বা সিস্টেমের উপর পরিবেশ কর্তৃক যে কার্য সম্পাদিত হয় তাদের মান কেবল সিস্টেমের প্রারম্ভিক অন্তিম অবস্থার উপরই নির্ভর করে না, পরিবর্তনের পথের উপরে নির্ভর করে। এজন্য তাপ ও কার্য সিস্টেমের অবস্থার অপেক্ষক নয়, তাই তাপ ও কার্যকে পথ নির্ভরশীল রাশি বলা হয়। অর্থাৎ এগুলো হলো পাথ ডিপেন্ডেন্ট কোয়ান্টিটি। যেমন ধরো 0°C উষ্ণতায় ও 1 অ্যাটমসফিয়ার চাপে 1 মোল বরফকে সম উষ্ণতায় ও চাপে 1 মোল জলে রূপান্তর করতে হবে। তাহলে আমাদের যে প্রারম্ভিক অবস্থা সেটা কি 1 মোল বরফ, 0°C টেম্পারেচার ও 1 অ্যাটমসফিয়ার প্রেশার, আর অন্তিম অবস্থা কি 1 মোল জল, 0°C টেম্পারেচার ও 1 অ্যাটমসফিয়ার প্রেশার। অর্থাৎ আমরা এই যে পরিবর্তনটি দুটি প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন করতে পারি। যেমন 1 মোল বরফকে 0°C উষ্ণতা 1 অ্যাটমসফিয়ার প্রেশারে রাখা অবস্থায় সেটাকে যদি ঘর্ষণ করে গলানো হয় তাহলে সেটা 1 মোল জলে পরিণত হয় এবং টেম্পারেচার 0°C ও প্রেশার 1 অ্যাটমসফিয়ার। আবার 2 নম্বর যে প্রক্রিয়া সেটা হলো বরফকে সরাসরি তাপ দিয়ে গলানো হলো, এখান থেকেও 1 মোল বরফ থেকে 1 মোল জল তৈরি হলো সমশর্তে। ঠিক আছে। তো এই যে দুটো প্রক্রিয়া এখানে দেখো, 1 নম্বর প্রক্রিয়া ঘর্ষণের জন্য কিছু পরিমাণ কার্য সম্পাদিত হয় কিন্তু এক্ষেত্রে তাপের আদান প্রদান শূন্য হয়, বা 2 নম্বর প্রক্রিয়ায় তাপের আদান প্রদান হয় কিন্তু এক্ষেত্রে কৃতকার্যের মান শূন্য। উভয় প্রক্রিয়াতেই সিস্টেমের প্রারম্ভিক ও অন্তিম অবস্থায় একই, কিন্তু প্রক্রিয়া দুটিতে কৃতকার্য তাপের পরিবর্তনের মান আলাদা। সুতরাং এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে কোনো প্রক্রিয়ায় কৃতকার্য ও তাপের পরিবর্তন প্রক্রিয়াটি কিভাবে সম্পন্ন করা হয়েছে তার উপরে নির্ভর করে। আমরা আগে জেনেছি যে সিস্টেমের যে ধর্মগুলির পরিবর্তন ঘটে এবং সেটা সিস্টেমের অন্তিম ও প্রারম্ভিক অবস্থার উপরে যখন নির্ভর করে তখন সেই পার্থক্যকে আমরা ডেল্টা অক্ষর দ্বারা প্রকাশ করতে পারি। কিন্তু তাপ ও কার্য সিস্টেমের ধর্ম নয়, এগুলো হলো চলমান শক্তি। প্রক্রিয়া শুরুর আগে এবং প্রক্রিয়া শেষের পরে এদের কোনো অস্তিত্ব নেই, তাই ডেল পি বা ডেল ভি এর মতো আমরা ডেল কিউ বা ডেল্টা ডাব্লিউ লিখতে পারি না। আচ্ছা, তাপ ও কার্যের একক কি? তাপের একক, তাপের যে চিরাচরিত একক বা ব্যবহারিক একক সেটা হলো ক্যালোরি। এসআইতে তাপের একক হলো জুল। আর কার্যের একক, কার্যের চিরাচরিত একক হলো আর্গ। 1 আর্গ সমান 1 ডাইন সেন্টিমিটার। এসআইতে কার্যের একক হলো জুল। 1 জুল সমান 1 নিউটন মিটার সমান 10⁷ আর্গ। ঠিক আছে। এবারে আমরা জানবো চাপ আয়তনিক কার্য বা প্রেশার ভলিউম ওয়ার্ক। আচ্ছা, রাসায়নিক পরিবর্তনের ফলে যেমন তাপের শোষণ বা বর্জন ঘটে, তেমনি এ ধরনের পরিবর্তনে অনেক সময় যান্ত্রিক কার্য সম্পাদিত হয়ে থাকে। এই কার্য সিস্টেম কর্তৃক পরিবেশের উপর বা পরিবেশ কর্তৃক সিস্টেমের উপর হতে পারে। তো চাপ আয়তনিক কার্য এটা হলো এক প্রকারের যান্ত্রিক শক্তি। তাহলে চাপ আয়তনিক কার্য কাকে বলবো? বাহ্যিক চাপের বিরুদ্ধে যদি কোনো সিস্টেমের আয়তনের বৃদ্ধি ঘটে অথবা বাহ্যিক চাপের প্রভাবে যদি সিস্টেমের আয়তনের হ্রাস ঘটে, তবে আয়তনের এই বৃদ্ধি বা হ্রাসের ফলে যে যান্ত্রিক কার্য সম্পাদিত হয় তাকে চাপ আয়তনিক কার্য বা পিভি কার্য বলা হয়। অনেক রাসায়নিক বিক্রিয়া আছে যেখানে গ্যাসীয় পদার্থ উৎপন্ন হয়। যেমন ধরো এখানে একটা জিঙ্ক প্লাস 2HCl, এখান থেকে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়েছে। উৎপন্ন গ্যাস যদি বাহ্যিক চাপের বিরুদ্ধে সম্প্রসারিত হয় তবে সিস্টেম দ্বারা পরিবেশের উপর কার্য সম্পাদিত হয়। আবার অনেক রাসায়নিক বিক্রিয়া আছে যেখানে গ্যাসীয় পদার্থ ব্যয়িত হয়, সেক্ষেত্রে কী হয়? এসব ক্ষেত্রে বাহ্যিক চাপের প্রভাবে পরিবেশ কর্তৃক সিস্টেমের উপর কার্য সম্পাদিত হয়। ঠিক আছে। আর যেখানে কি হচ্ছে গ্যাসের উৎপাদন হচ্ছে সেখানে সিস্টেম কর্তৃক পরিবেশের উপর কার্য সম্পাদিত হচ্ছে। তো চাপ আয়তনিক কার্যের গণনা কীভাবে করা হয়? আমরা আগেই জানি যে কোনো বস্তুর উপর এফ বল প্রযুক্ত হলে যদি বলের প্রয়োগ বিন্দু সরণ ডিএক্স হয় তবে কৃতকার্য সমান এফ কস থিটা ডিএক্স, যেখানে থিটা হলো
এফ ও ডিএক্স এর মধ্যবর্তী কোণ এবং এফ কস থিটা হলো সরণের দিকে বলের উপাংশ। যদি প্রযুক্ত বল ও সরণ একই অভিমুখে ক্রিয়া করে তবে থিটা ইকুয়াল টু 0 এবং কস থিটা ইকুয়াল টু 1। এক্ষেত্রে কৃতকার্য ইকুয়াল টু এফ ডিএক্স। যদি প্রযুক্ত বল ও সরণ বিপরীত অভিমুখে ক্রিয়া করে তবে থিটা ইকুয়াল টু 180 ডিগ্রি ও কস থিটা ইকুয়াল টু -1। এক্ষেত্রে কৃতকার্য ইকুয়াল টু মাইনাস এফ ডিএক্স। বল ও সরণ উভয়ই ভেক্টর রাশি, কিন্তু এদের গুণফল কার্য একটি স্কেলার রাশি। আচ্ছা, এবারে চাপ আয়তনিক কার্যের সমীকরণ কীভাবে নির্ণয় করা হয় সেটা দেখব। ধরা যাক ভারহীন ও ঘর্ষণহীন পিস্টনযুক্ত একটি সিলিন্ডারে কিছু পরিমাণ গ্যাস আবদ্ধ আছে। দেখো ছবিতে দেখানো আছে। পিস্টনটিকে সিলিন্ডারের দেয়ালের সঙ্গে যুক্ত এস স্টপের সাহায্যে আটকে রাখা হয়েছে। দেখো ছবিতে দেখানো আছে। ধরা যাক পিস্টনের উপর প্রযুক্ত বাহ্যিক বল ইকুয়াল টু এফ এক্সটার্নাল। এফ যদি পিস্টনের প্রস্থচ্ছেদ এ হয় তবে পিস্টনের উপর প্রযুক্ত বাহ্যিক চাপ পি এক্সটার্নাল ইকুয়াল টু এফ এক্সটার্নাল বাই এ। ধরা যাক পি এক্সটার্নালের মান গ্যাসের চাপ অপেক্ষা কম। এখন এস স্টপ সরিয়ে নিলে গ্যাস এফ এক্সটার্নাল বলের বিরুদ্ধে সম্প্রসারিত হবে এবং শেষে এস ওয়ান স্টপ দ্বারা আটকে যাবে। দেখো ছবিতে দেখানো আছে উপরে স্টপ ককগুলো, ঠিক আছে। আরও ধরা যাক এর ফলে পিস্টনের যে ক্ষুদ্র পরিমাণ সরণ হয় তার মান ডিএক্স। সুতরাং সম্পাদিত কার্য ডেল্টা ডাব্লিউ, এখানে দেখো স্মল ডেল্টা লেখা আছে, তাহলে ডেল্টা ডাব্লিউ সমান মাইনাস এফ ইএক্স ডিএক্স সমান মাইনাস পি ইএক্স ডিএক্স এ। কারণ কি এখানে সিস্টেম দ্বারা কার্য সম্পাদন হচ্ছে পরিবেশের উপর, তাই এটা মাইনাস চিহ্ন দেওয়া আছে, ঠিক আছে। আর এফ ইএক্স ইকুয়াল টু পি এক্সটার্নাল ইন্টু এ, এটা জানি তাই এখানে বসিয়ে দেওয়া হয়েছে। এখন এডিএক্স ইকুয়াল টু ডিভি ইকুয়াল টু পিস্টনের সরণের জন্য গ্যাসের আয়তন বৃদ্ধি। সুতরাং লেখা যায় ডেল্টা ডাব্লিউ ইকুয়াল টু মাইনাস পি এক্সটার্নাল ইন্টু ডিভি। ধরা যাক একটি গ্যাসকে সম্প্রসারিত করে তার আয়তন V1 থেকে V2 করা হলো। যদি সমগ্র সম্প্রসারণটি কয়েকটি ধাপে সম্পন্ন করা হয় তবে মোট কৃতকার্য W ইকুয়াল টু মাইনাস V1 টু V2 ইন্টিগ্রেশন অফ পি এক্সটার্নাল ডিভি। আচ্ছা, এখানে কার্য যেহেতু অবস্থার অপেক্ষক নয় বা সিস্টেমের ধর্ম নয়, তাই ইন্টিগ্রেশন অফ 1 টু 2 ডেল্টা ডাব্লিউ এর মান W2 মাইনাস W1 রূপে লেখা যায় না। কোনো একটি প্রক্রিয়ায় কৃতকার্য অর্থাৎ 1 টু 2 ডেল্টা ডাব্লিউকে ডাব্লিউ রূপে লেখা হয়, ঠিক আছে, কারণ এটা কোনো ফাংশন নয়। তাই এবার যে 1 নম্বর সমীকরণটি পেলাম এখান থেকে চাপ আয়তনিক কার্যের সাধারণ সমীকরণ প্রকাশ করে। এই সমীকরণ দ্বারা গ্যাসের সম্প্রসারণের সময় গ্যাস কর্তৃক পরিবেশের উপর বা গ্যাসের সংকোচনের সময় পরিবেশ কর্তৃক গ্যাসের উপর সম্পাদিত কার্যের পরিমাণ গণনা করা যায়। এবার দেখব গ্যাসের সম্প্রসারণের ফলে গ্যাস কর্তৃক পরিবেশের উপর সম্পাদিত কার্য বা গ্যাসের সম্প্রসারণজনিত কৃতকার্য। যদি স্থির বাহ্যিক চাপ পি এক্সটার্নালের বিরুদ্ধে কোনো গ্যাসের সম্প্রসারণের ফলে গ্যাসের আয়তন V1 থেকে বৃদ্ধি পেয়ে V2 হয় তাহলে সম্পাদিত কার্য লেখা যায় W ইকুয়াল টু মাইনাস V1 টু V2 পি এক্সটার্নাল ইন্টু ডিভি ইকুয়াল টু মাইনাস পি এক্সটার্নাল ইন্টু V2 মাইনাস V1। এটা ইন্টিগ্রেশনের নিয়ম অনুযায়ী হয়। যেহেতু পি এক্সটার্নালটা স্থির তাই এটা কনস্ট্যান্ট হিসেবে থাকে, আর ডিভিটা যেহেতু ভলিউমটা যেহেতু একটা ফাংশন অবস্থার অপেক্ষক, তাই এটার ইন্টিগ্রেশন করলে V2 মাইনাস V1 হয়, ঠিক আছে, সমান মাইনাস পি এক্সটার্নাল ইন্টু ডেল্টা ভি। যেহেতু V2 গ্রেটার দ্যান V1 তাই ডেল্টা ভি ইকুয়াল টু V2 মাইনাস V1 ইকুয়াল টু পজিটিভ। অতএব W ইকুয়াল টু মাইনাস পি এক্সটার্নাল ডেল্টা ভি সমান ঋণাত্মক। আর আমরা আগে জানি যে সিস্টেম কর্তৃক পরিবেশের উপর সম্পাদিত কার্যের চিহ্ন ঋণাত্মক হয়। আবার গ্যাসের সংকোচনের ফলে পরিবেশ কর্তৃক সিস্টেমের উপর সম্পাদিত কার্য কেমন হয়? যদি স্থির বাহ্যিক চাপ পি এক্সটার্নাল দ্বারা কোনো গ্যাসের সংকোচনের ফলে যদি গ্যাসের আয়তন V1 থেকে হ্রাস পেয়ে V2 হয় তবে সম্পাদিত কার্য সমান W সমান লেখা যায় মাইনাস V1 টু V2 পি এক্সটার্নাল ডিভি ইকুয়াল টু মাইনাস পি এক্সটার্নাল ইন্টু V2 মাইনাস V1। যেহেতু পি এক্সটার্নাল সমান স্থির সমান লেখা যায় মাইনাস পি এক্সটার্নাল ইন্টু ডেল্টা ভি। যেহেতু V2 লেস দ্যান V1
তাই ডেল্টা ভি ইকুয়াল টু ভি টু মাইনাস ভি ওয়ান ইকুয়াল টু নেগেটিভ। অতএব ডাব্লিউ ইকুয়াল টু মাইনাস পি এক্সটার্নাল ডেল ভি ইকুয়াল টু ধনাত্মক। অর্থাৎ আগের নিয়ম অনুযায়ী সিস্টেমের উপর পরিবেশ কর্তৃক সম্পাদিত কার্যের চিহ্ন ধনাত্মক হয়। ঠিক আছে, এবারে নির্ণয় করব পরাবর্ত প্রক্রিয়ায় চাপ আয়তনিক কার্য। পরাবর্ত প্রক্রিয়া যেহেতু অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ধাপে সম্পন্ন করা হয় এবং এই প্রক্রিয়ার প্রতিটি ধাপে চালক বল বিরুদ্ধ বল অপেক্ষা ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিমাণে বেশি হয়। এবার তাহলে দেখা যাক যে যদি ভারহীন ও ঘর্ষণহীন পিস্টনযুক্ত একটি সিলিন্ডারের মধ্যে আবদ্ধ কিছু পরিমাণ গ্যাসের আয়তন ভি1 হয় এবং গ্যাসটিকে পরবর্তী প্রক্রিয়ায় সম্প্রসারিত করে গ্যাসের আয়তন ভি1 থেকে ভি2তে পরিবর্তিত করা হয়, তাহলে যদি গ্যাসের উপর প্রযুক্ত বাহ্যিক চাপ পি এক্সটার্নাল গ্যাসের নিজস্ব চাপের সমান হয় তাহলে পিস্টনের কোনো সরণ ঘটবে না, ফলে গ্যাসের আয়তনেরও কোনো পরিবর্তন হবে না এবং গ্যাস সাম্যাবস্থায় থাকবে। এখন বাহ্যিক চাপ অতি ক্ষুদ্র ডিপি পরিমাণে হ্রাস করা হলো, এর ফলে গ্যাস পি এক্সটার্নাল মাইনাস ডিপি চাপের বিরুদ্ধে সম্প্রসারিত হবে যতক্ষণ না পর্যন্ত গ্যাসের চাপ পি এক্সটার্নাল মাইনাস ডিপি এর সমান হয়। এই সম্প্রসারণের শেষে সিস্টেম পুনরায় সাম্যাবস্থা অর্জন করবে। ধরা যাক বাহ্যিক চাপ ডিপি পরিমাণ হ্রাস করার ফলে গ্যাসের আয়তন ক্ষুদ্রাতি ক্ষুদ্র ডিপি পরিমাণে বৃদ্ধি পায়। এরপরে যদি বাহ্যিক চাপ আরও ডিপি পরিমাণ হ্রাস করা হয় তাহলে এর ফলে আবার ক্ষুদ্রাতি ক্ষুদ্র আয়তন ডিপি পরিমাণে বৃদ্ধি পাবে এবং সম্প্রসারণের শেষে সিস্টেম পুনরায় সাম্যাবস্থা অর্জন করবে। এইভাবে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ধাপের মাধ্যমে গ্যাসটিকে সম্প্রসারিত করা হয় যতক্ষণ না পর্যন্ত গ্যাসের আয়তন ভি1 থেকে বৃদ্ধি পেয়ে ভি2 হয়। দেখো ছবিতে তোমাদের দেখানো আছে যে প্রথমে পি এক্সটার্নাল ইকুয়াল টু পি, তারপর ডিপি পরিমাণ হ্রাস করা হয়েছে, তার ফলে কি হচ্ছে যে ডিপি পরিমাণ আয়তনের বৃদ্ধি, তারপরে পি এক্সটার্নাল মাইনাস টু ডিপি, তাহলে আবার টু ডিপি পরিমাণে আয়তনের বৃদ্ধি হচ্ছে। ঠিক আছে, তো পরবর্তী প্রক্রিয়ায় সংঘটিত চাপ আয়তনিক কার্যের সমীকরণ কিভাবে নির্ণয় করা হয়। পরবর্তী প্রক্রিয়ার মাধ্যমে গ্যাসের সম্প্রসারণের সময় প্রতিটি ধাপের বাহ্যিক চাপ গ্যাসের নিজস্ব চাপ অপেক্ষা ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিমাণ কম হয়। এজন্য প্রতিটি ধাপে বাহ্যিক চাপকে ওই ধাপে গ্যাসের নিজস্ব চাপের সমান ধরা হয়। সুতরাং প্রতিটি ধাপে কৃতকার্য ডেল্টা ডাব্লিউ রিভার্সিবল ইকুয়াল টু মাইনাস পি এক্সটার্নাল ডিভি সমান মাইনাস পি ডিভি, যেখানে পি হচ্ছে সংশ্লিষ্ট ধাপে গ্যাসের চাপ, ডিভি ইকুয়াল টু গ্যাসের চাপের ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিমাণ হ্রাসের ফলে আয়তনের ক্ষুদ্রাতি ক্ষুদ্র বৃদ্ধি। এখানে খেয়াল রাখতে হবে যে গ্যাসের চাপ বিভিন্ন ধাপে আলাদা হয়, কারণ প্রসারণের ফলে গ্যাসের চাপ ক্রমশ হ্রাস পায়। যদি পরবর্তী সম্প্রসারণের ফলে গ্যাসের আয়তন ভি1 থেকে বৃদ্ধি পেয়ে ভি2 হয় তবে কৃতকার্য ডাব্লিউ রিভার্সিবল ইকুয়াল টু মাইনাস ভি1 টু ভি2 পিডিভি। তাহলে আমরা এই সমীকরণ থেকে পরবর্তী প্রক্রিয়ায় কোনো গ্যাসের সম্প্রসারণের মাধ্যমে যে কৃতকার্যের পরিমাণ সেটা আমরা নির্ণয় করতে পারি। আবার গ্যাসের পরবর্তী সংকোচনে গ্যাসের উপর পরিবেশ কর্তৃক সম্পাদিত কার্যের মানও এই 1 নম্বর সমীকরণ প্রয়োগ করে গণনা করা যায়, তবে এক্ষেত্রে ভি2 লেস দ্যান ভি1 হয়। ঠিক আছে, এবার আমরা জানব আদর্শ গ্যাসের সমষ্ণ পরবর্তী সম্প্রসারণে গ্যাস কর্তৃক সম্পাদিত কৃতকার্য সম্পর্কে, অর্থাৎ আইসোথার্মাল রিভার্সিবল এক্সপেনশনের ফলে গ্যাসের দ্বারা কৃতকার্য কীভাবে হয় বা তার মান কত সে সম্পর্কে জানব। তো দেখো ছবিতে দেখানো আছে যে এখানে এন মোল আদর্শ গ্যাস নেওয়া হয়েছে এবং গ্যাসের সম্প্রসারণের পূর্বে চাপ আয়তন উষ্ণতা যথাক্রমে পি1 ভি1 ও টি ধরে নেওয়া হয়েছে। এখন টি স্থির উষ্ণতায় গ্যাসটিকে পরবর্তী প্রক্রিয়ায় সম্প্রসারিত করে গ্যাসের আয়তন ভি1 থেকে যদি ভি2 করা হয় তাহলে এর গ্যাসের চাপ পি1 থেকে হ্রাস পেয়ে পি2 হবে। তাহলে পরবর্তী সম্প্রসারণের সম্পাদিত কার্য সমান ডাব্লিউ রিভার্সিবল সমান লেখা যায় মাইনাস ভি1 টু ভি2 ইন্টিগ্রেশন অফ পিডিভি। পি এর মান যদি বসিয়ে দিই মূল আদর্শ গ্যাসের ক্ষেত্রে পি ইকুয়াল টু এনআরটি বাই ভি, এটা বসিয়ে ভি1 টু ভি2 ইন্টিগ্রেশন অফ এনআরটি বাই ভি ডিভি। যেহেতু প্রক্রিয়াটি টি স্থির উষ্ণতায় সম্পন্ন করা হয়েছে তাই টি ইকুয়াল টু ধ্রুবক, অতএব ডাব্লিউ রিভার্সিবল ইকুয়াল টু মাইনাস এনআরটি ইন্টিগ্রেশন অফ ভি1 টু ভি2 ডিভি বাই ভি। ঠিক আছে, এগুলো তোমরা ম্যাথমেটিক্যালি ইন্টিগ্রেশনের যে নিয়মকানুন সেখান থেকে মোটামুটি জানতে পারবে। ঠিক আছে, অতএব ডাব্লিউ রিভার্সিবল ইকুয়াল টু মাইনাস এনআরটি এলএন ভি2 বাই ভি1 সমান এলএনকে যদি আমরা লগ নিই তাহলে মাইনাস 2.303 দিয়ে গুণ হবে সমান মাইনাস 2.303 এনআরটি লগ ভি2 বাই ভি1। আবার স্থির উষ্ণতায় আদর্শ গ্যাসের ক্ষেত্রে ভি2 বাই ভি1 সমান লেখা যায় পি1 বাই পি2। এগুলো আমরা আগেই জেনেছি, গ্যাসের ধর্মাবলীতে এই সূত্রগুলো আছে দেখবে। অতএব ডাব্লিউ রিভার্সিবল সমান লেখা যায় মাইনাস এনআরটি এলএন ভি2 বাই ভি1 এর জায়গায় লিখে দেবো পি1 বাই পি2 সমান মাইনাস 2.303 এনআরটি লগ পি1 বাই পি2। ঠিক আছে,
দেখো এখানে 1 ও 2 নম্বর যে সমীকরণ আছে, এখানে ডাব্লিউ রিভার্সিবলের চিহ্ন ঋণাত্মক, কারণ প্রক্রিয়াটিতে V2 গ্রেটার দেন V1 এবং P1 গ্রেটার দেন P2। তাহলে প্রচলিত নিয়ম অনুসারে সিস্টেম কর্তৃক কৃতকার্যের চিহ্ন ঋণাত্মক হয়। আর 1 বা 2 নম্বর সমীকরণ প্রয়োগ করে আদর্শ গ্যাসের সমষ্ণ সম্প্রসারণে গ্যাস কর্তৃক কৃতকার্য নির্ণয় করা হয়। এবার আমরা দেখব যে আদর্শ গ্যাসের সমষ্ণ পরাবর্ত সংকোচনে গ্যাসের উপর সম্পাদিত কার্য। তাহলে একইভাবে আমরা এখানে দেখতে পারবো যে প্রথমে একটা সিলিন্ডারে গ্যাস নেওয়া হবে, এন মোল আদর্শ গ্যাস ধরো, তাহলে এর যে প্রারম্ভিক অবস্থা সেটা P1 V1T, আর সংকোচনের ফলে এর যে আয়তন সেটা V1 থেকে V2-তে হ্রাস করা হলো, আর এর ফলে গ্যাসের চাপ P1 থেকে বৃদ্ধি পেয়ে P2 হলো, আর উষ্ণতা T স্থির যেহেতু সমষ্ণ প্রক্রিয়াটা। তাহলে এখান থেকে বলতে পারি যে সমষ্ণ পরবর্ত সংকোচনে সম্পাদিত কার্য ডাব্লিউ রিভার্সিবল সমান লেখা যায় -nRT/ln V2 বাই V1 সমান -2.303 nRT log V2 বাই V1, বা ডাব্লিউ রিভার্সিবল সমান -nRT/ln P1 বাই P2 সমান -2.303 nRT log P1 বাই P2। এখন যেহেতু V2 লেস দেন V1 এবং P2 গ্রেটার দেন P1, তাহলে 1 ও 2 নম্বর সমীকরণে ডাব্লিউ রিভার্সিবল এর চিহ্ন ধনাত্মক, কারণ প্রক্রিয়াটিতে V2 লেস দেন V1 এবং P2 গ্রেটার দেন P1। তাই প্রচলিত নিয়ম অনুযায়ী সিস্টেমের উপর সম্পাদিত কার্যের চিহ্ন ধনাত্মক হয়। আর গ্যাস যখন সংকুচিত হচ্ছে তার মানে কি পরিবেশ দ্বারা সিস্টেমের উপরেই কার্য করা হচ্ছে, তাই এটা ধনাত্মক হবে। ঠিক আছে, তাই 1 বা 2 নম্বর সমীকরণ প্রয়োগ করে আদর্শ গ্যাসের সমষ্ণ সংকোচনে গ্যাসের উপর সম্পাদিত কার্য নির্ণয় করা হয় এভাবে। ঠিক আছে।